ডক্টর ইউনূস সরকারের অসাধারণ সিদ্ধান্তে ধীরে ধীরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত হচ্ছে। আমার একটা পয়েন্ট সাম্প্রতিক আলোচনাগুলোর, আজকে যে খবরটা জানা গেল সেটা হচ্ছে তারেক রহমান নভেম্বরের তৃতীয় সপ্তাহে যাবেন ওমরা করতে সৌদি আরবে, তারপর দেশে ফেরার সিদ্ধান্ত। এই কথাটা কিন্তু বানানো না, এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে। এই জন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না, ওনার আশেপাশের মানুষগুলো ছিল চালাক, ওনারে ভাঙায়া খাইছে, ওনাকে না এই পথে নিয়ে গেছে, মানে ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিছে। হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ছেড়ে দিছে। চারিদিকে অপরাধ অপরাধ, অপরাধের একটা জগৎ তৈরি করছিল বাংলাদেশে। এই অপরাধ জগতের সবাই এখন পলাতক, কিন্তু ওনার সন্তান একটা বোমা ফাটাইছে, ভাই বোমা ফাটাইছে। উনি এটা বুঝাই কইছে না বুঝা কইছে, এটা খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ, খুব চিন্তার ব্যাপার। এই যে হাসিনা পেদানি খাইয়া বাংলাদেশ থেকে দিল্লি বাঁচছে, এরপরে কি বাংলাদেশের মানুষ তা শিখছে কিছু? এই যে শফিকুল আলম পেশ সচিব প্রধান উপদেষ্টা, তার ছোট ভাই আজকে নারায়ণগঞ্জ মহানগর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। কেন তার ছোট ভাই প্রশাসক হবেন? কেন দুই ভাই মিল্লা সরকারে যেতে হবে? এই অন্তর্বর্তীকালীন সরকারকে এরকম কিছু কুলাঙ্গার বিতর্কিত করছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। সেনাবাহিনীকে যে পাবলিক সেনাবাহিনী ডাকা শুরু করেছে, নোটির পোলা বলতেছে, এটা কোনোদিন বুঝতে পারবেন না। আজ থেকে 10 বছর আগে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটে গালি দিবে। ভাবছেন? ভাবেন নাই। আপনাদের বাজেট নিয়ে কথা বলবে, ভাবিছেন? ভাবেন নাই। রিটায়ার করার পরে আপনি আর্মিতে কাজ করেছেন, এটা বলতে পারবেন না। যাই হোক, জাউরাদের দেখি। জেনারেল ওয়াকারুজ্জামান, ওগুলা হাসিনার আত্মীয়, আর্মি চিফ। ওগুলা আর্মি চিফ হবার পারে না, কারণ শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে হার্টের কোনো সমস্যা থাকলে নাকি আর্মি চিফ হওয়া যায় না। তো ওর নাকি হার্টের সমস্যা আছে, মানে ওর নাকি হার্টের মধ্যে কি কি লাগানো হয়েছে আর কি। আচ্ছা, 2 নাম্বার লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, কোয়ার্টার মাস্টার জেনারেল। আর 3 নাম্বার জাউরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএস বলে। এজ এ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, কমান্ডার 46 ব্রিগেড। এই হচ্ছে ওই কইছিল না নির্মূল কর্ম, ওই যে ওই হারামজাদা। এটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন, এটা কমান্ডার 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। এরই লোকজন করেছিল ওই যে এখানে একটা লাগানো, ওই যে বিদ্যুৎ চমকের লাগানো, এটা গেল ওট পোলাবান। ব্রিগেডিয়ার জেনারেল নাজিম, ডিরেক্টর মিলিটারি অপারেশনস। মেজর জেনারেল মোস্তাসিনুল বাকি, গ্রুপ কমান্ডার, বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ। এই যে সমস্ত ইয়েগুলো উড়েছিল না, ওই যে ড্রোন ফ্রোন উড়েছিল না, এই হারামজাদা তুলিছিল এটা। এটা হচ্ছে মেজর জেনারেল শাকিল আহমেদ, জিওসি রংপুর ক্যান্টনমেন্ট। আর হচ্ছে মেজর জেনারেল খালেদার মাহমুদ, জিওসি বগুড়া ক্যান্টনমেন্ট। হারামজাদা তুই আর জায়গা পেশ নাই, আমার বাড়ি যে বসিস তুই। হ্যাঁ, উঠিতে সান্দাসু। 10 নাম্বার মেজর জেনারেল শেখ সারোয়ার হাসান, জিওসি কক্সবাজার ক্যান্টনমেন্ট। 11 নাম্বার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল, অপারেশন কমান্ডার, পিজিআর। পাশার চামড়া তুলে নেওয়া হবে তোমাদের নোটির পোলারা, যদি সৈনিকেরা ধরে থাপড়ায় তাহলে আমরা ছাইরা দিব। যাই হোক, কয়ে রাখলাম যে কাগেরে ধরা হবে সেটা আমরা লিস্টি করে রাখছি, দুনিয়াত কোথাও জায়গা হবে না। আর বাংলাদেশে তো হাসিনা চিরজীবন থাকবে না। হাসিনা জয় বাংলা হইলে তোমাদের কি অবস্থা হয় দেখবে। এবার আসেন, নতুন খেলা শুরু হয়েছে, সেটা দেখি। ভারত তার এ টিমকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মারে নামেছে তার বি টিমের সদস্যদের। মার্কা মারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তথাকথিত গণশুনানি কমিশন গঠন করা হয়েছে সারা দেশে চলমান হিংসাত্মক ঘটনাবলী তদন্ত করার জন্য। এর সভাপতি হইল বিচারপতি মতিন, আর সহসভাপতি সুলতানা কামাল। দুটাই মার্কা মারা। আপনারা সুলতানা কামালের চেনেন, কিন্তু মতিনের চেনেন না। আজ মতিন আসলে কে, এটা আমরা একটু খুঁজে দেখি। হ্যাঁ, আপনি যদি এই দুটার অতীত একটু ঘাটেন তাহলে পরিষ্কার হবে যে এই কমিশনের উদ্দেশ্য হইল হাজার হাজার ছাত্রদের হত্যা, জখম, নির্যাতন, জেল জুলুম, লাশ চুরি, কারফিউ দিয়া, যে ইন্টারনেট বন্ধ করে তার আড়ালে খুনি হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, স্নাইপার দিয়ে মারিছে, তার থেকে তার দায় মুক্তি দেওয়া, কোন আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংঘের অধীনে তদন্তের সম্ভাবনা নস্যাৎ করে দেওয়া, একই সাথে একটা তদন্ত খেলা চালু করে আমাদের চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরায় দেওয়া। হাসিনার এটা প্ল্যান। আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত দুদক লাগায় দেয়, তারপরে দুদক এসে কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই, বুঝছেন? সবগুলো করেছে। এই যে ইয়ে আছে না, এই যে মাদারসোদ আলী, মোদাসের আলী আছে না, ওর পিছেও কিন্তু লাগাইছিল দুদক, তারপরে কইছে ক্লিন, বুঝছাও? এই যে বিচারপতি মতিন কে, এই যে শেখ কুলাঙ্গার, যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক, আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে ভিত্তিহীন মামলায় আইনে যে সর্বোচ্চ সাজার বিধান আছে না, তার চেয়ে অধিক সাজা প্রদান করছিল। 2010 সালের আগস্ট মাসে আপিল বিভাগ 3 দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটা আদালত অবমাননার অভিযোগের শুনানি করে। আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার 2 নম্বর বিচারক ছিল মতিন। এর মধ্যে সবগুলো আছে, কিন্তু ওই যে খাইদুল আছে না, হারামজাদা, আর আছে না ওই যে আমাদের সিনহা, ও কলে ছিল, সব কয়টা মার্কা মারাগুলো ছিল। এই যে দেখেন, এই যে রায় ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, এই যে মতিনের নাম প্রথম পাতায়, প্রধান বিচারপতি পড়ে। শুনানির সময় মতিনের আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল।
জেল থেকে জেলে, ওই বই থেকে আমি একটু পড়ি। হ্যাঁ, শুনানির প্রথম দিন থেকে বিচারপতি এম এ মতিন, বিচারপতি এ বি এম খায়রুল হক এবং বিচারপতি এস কে সিনহার আক্রমণাত্মক ভূমিকা লক্ষণীয় ছিল। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মাঝে মাঝে মন্তব্য করছিলেন, বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছেন। বিচারপতি এম এ মতিন গত 3 দিনে অন্তত 12 বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না, সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন। কথা বলার অনুমতি পেয়ে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর ভাবছি সূচনাতে আদালতের মনোভাব স্পষ্ট। মাইক স্ট্যান্ডে কাগজপত্র রাখার জায়গায় আমার দলিল দস্তাবেজ ঠিক মতো রাখতেও পারিনি। দ্বিতীয় দফার আক্রমণ এলো। এবারে লক্ষ্য আমি। বিচারপতি এম এ মতিন অনেকটা ধমকের সুরে বললেন, লিখিত এফিডেভিটের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। এই আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না। বেঞ্চ থেকে অপমানের চূড়ান্ত করা হলো আমাকে। আমি নিজেকে এই সেই মনে করি। সম্পাদক হওয়ার কি যোগ্যতা আছে আমার? আমি অ্যাপ্রেন্টিস সাংবাদিক হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা? আমার তুচ্ছ শিক্ষা দীক্ষা। আমি এতই অভব্য যে বিচারপতিদের নামের আগে মাননীয় লিখতে হয় তাও জানি না। সাংবাদিকতা না জানা আমি একজন চান্স বা দৈবক্রমে সম্পাদক, চান্স এডিটর। এই যে এই কইছিলে হারামজাদা কইছিল মতিন। ইত্তেকার আক্রমণে ধূলিসাৎ করে দেওয়া হলো আমাকে। বিচারপতি এম এ মতিন রুলিং দিলেন, আদালত অবমাননার মামলায় সত্য কোনো কৈফিয়ত না, ট্রুথ ইজ নো ডিফেন্স, মানে সত্য এইটা কোনো কৈফিয়ত দিতে পারে না। এটা কইছে এই আরামজাদা। বেঞ্চের বিদ্যুৎপ্রাপ্তক মন্তব্যে হাসির তোরে আমার ক্ষীণ কণ্ঠ চাপা পড়ে গেল। চারপাশ থেকে আঘাতের পর আঘাত ঠেকানোর ব্যর্থ চেষ্টায় শেষ পর্যন্ত পরাজিত হতেই হলো। চরম বৈরী পরিবেশে কেবল মনের জোরে টিকে থাকা অসম্ভব বোধ হলো। গভীর হতাশায় নিমজ্জিত হলাম। এই বৈরী আদালত মাহমুদুর রহমানকে 6 মাসের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের জেল এই রায় দেয়। বাংলাদেশের ইতিহাসে এর আগে কাউকে মানহানির মামলায় এইরকম দ্বন্দ্ব দেওয়া হয়নি। বিচারপতি নামধারী এই মতিন এই অভূতপূর্ব দুষ্কর্মের অন্যতম কারিগর ছিল। আদালত অবমাননা মামলায় 1 লাখ টাকা জরিমানার বিধান আমাদের দেশের আইনে নাই। এই মতিনগং আইনের বাইরে যায় তাকে জেল ছাড়াও নজিরবিহীনভাবে 1 লাখ টাকা জরিমানার সাজা দিছিল। এর কারণ হিসেবে মতিনগং বলছিল এটা করা হয়েছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে। এটা সম্পূর্ণ মিথ্যা। প্রচলিত আইনের সীমানার বাইরে গিয়ে কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা আদালতের নাই। অথচ প্রধান বিচারপতি হওয়ার ইঁদুর দৌড়ে খুনি হাসিনাকে তোষামত করার অসুস্থ বাসনা থেকে এই কুলাঙ্গার তার সহযোগীরা ডক্টর মাহমুদুর রহমানকে কেবল শুনানি চলাকালে অপমান করে নাই, অন্যায় শাস্তি দেয় নাই, উপরন্তু আইন বহির্ভূতভাবে অতিরিক্ত সাজা দিছে। তো মাহমুদুর রহমানের দোষ কি? ডক্টর ইউনূস সরকারের অসাধারণ সিদ্ধান্তে ধীরে ধীরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত হচ্ছে। আমার একটা পয়েন্ট সাম্প্রতিক আলোচনাগুলোর, যে জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। জামাতের পক্ষে গণজোয়ার, নিরঙ্কুশভাবে জামাত ক্ষমতা আসবে এবং এক্ষেত্রে কন্ডিশন একটাই, সুষ্ঠু নির্বাচন হওয়া। জামাতের সামনে চ্যালেঞ্জ একটাই, নির্বাচন সুষ্ঠু হওয়া। এবং জামাতের বিজয় হবে ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো, ভূমিধস বিজয়। বাস্তবে বাংলাদেশের জনসমর্থন এখন এরকমই, যেটা ডাকসু জাকসু চাকসুতে আপনারা দেখেছেন। এক্ষেত্রে বিএনপি ভোট কারচুপি করতে চায়, সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের যে পেশি শক্তি আছে সেটা ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে তারা জনমতকে উল্টে দিয়ে বিএনপি জিততে চায়। এটা ডাকসুতে জাকসুতে সব জায়গায় চেষ্টা করেছিল, কিন্তু না। প্রফেসর ইউনূস সরকার চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিচ্ছেন, নতুন নতুন আইন প্রণয়ন করছেন, নতুন নতুন বিধিমালা সংযোজন করছেন, প্রশাসনকে রদবদল থেকে শুরু করে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, যার অর্থ যে বাংলাদেশ ধীরে ধীরে সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, কারচুপির সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এটা জামাতের জন্য পজিটিভ। আর এই কারণেই বিএনপি চায় যে ইউনূস সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে রূপ নিক। এখন তত্ত্বাবধায়ক সরকার রূপ নিলে কি হবে দেখেন, ইউনূস সরকার সিদ্ধান্ত নিয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, আইন পাশ হয়েছে, আরপিও সংশোধন হচ্ছে। কি ইউনূস সরকার করছে? যে পলাতক ব্যক্তি নির্বাচন করতে পারবে না, আবার নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সেটা নিশ্চিত করছে। ওই পোস্টার ব্যানারের রাজনীতি করা যাবে না, শোডাউনের রাজনীতি করা যাবে না, ইচ্ছে মতো টাকা খরচ করা যাবে না, এক একজন ভোটার প্রতি 10 টাকার বেশি খরচ করা যাবে না, জামানতের পরিমাণ ঠিক করে দিচ্ছে, খরচের পরিমাণ ঠিক করে দিচ্ছে। সভা সমাবেশ ওটা নির্বাচন কমিশন আয়োজন করবে, প্রত্যেকটা ইউনিয়নে একটা মঞ্চ থাকবে, ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলো রোটেশনে সেই মঞ্চে সে বক্তব্য দিয়ে যাবে। আরো অনেক সুন্দর সুন্দর নিয়ম আসতে যাচ্ছে। তো এগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক, এগুলো ইউনূস সরকার করছে, সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু বিএনপি বলে যে না না না, তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেই এই সরকার। এর অর্থ কি? যে কোনো আইন টাইন প্রণয়ন করতে পারবে না, কোনো বিধিমালা সংযোজন করতে পারবে না, আরপিও সংশোধন করতে পারবে না, কিচ্ছু পারবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকার হলে রুটিন কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। এই জন্য ইউনূস সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বানাতে চায় বিএনপি। কেন? ওই যে যাতে কোনো সংস্কার সংশোধন কিচ্ছু করতে না পারে, সব বাতিল হয়ে যায়, জাস্ট নির্বাচনের প্রস্তুতি।
কিন্তু না, এটা হচ্ছে না। প্রফেসর ইউনূস সরকার সুন্দরভাবে নতুন নতুন আইন বিধিমালা সংযোজন করছেন। সুষ্ঠু জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে যদি প্রতিটি দল বুঝতে পারতো, প্রতিটি দল যদি একটি প্ল্যাটফর্মে চলে আসতো, আজকে বাংলাদেশ অন্য জায়গায় থাকে ভাই, তাই না? কিন্তু দেরি তো হইলেও বুঝছি। কি বুঝছি? আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামী সাহেব, গোলাম আজম সাহেব এবং বিএনপির সালাউদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল, রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল, ওই বিচারটা ঠিক হয় নাই। আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে ওই বিচার সঠিক হয় নাই, ভুল হয়েছে, ভুল মানে মিস্টেক। মিস্টেক কে কইছে জানেন? জয়। হ্যাঁ, বাইক না কিন্তু মিস্টেক বলছে। কি ব্যাপারে মিস্টেক বলছে বলতেছি, আগে এটা শেষ করি। দেখেন, এত দেরিতে এসে যে কথাটা বললো যে উনাদেরকে রাজাকার বলা যাবে না, অথবা রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছে সেটা ভুল বিচার হয়েছে, তার মানে কি ভাই? এতদিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু বইলে আসতেছিল সব ভুল ছিল, তাই না ভাই? সব ভুল রাজনীতি ছিল। আর ওই ভুল রাজনীতির দিকে যায় আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই, অনেক কিছু খোয়াইছেন। কতটুকু খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। নিজেরা যদি বুঝতেই না পারবেন তাহলে কেন এখন এসে বলবেন যে ওই বিচারটা, ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই? আবার দেখলাম এখানে অনেকে মন্তব্য করতেছে, ও ওনার বাবা তো রাজাকার ছিল। মানে মির্জা ফখরুল সাহেবের বাবা রাজাকার ছিল? আমি ব্যক্তিগতভাবে জানি না ভাই, এগুলো সব শোনা কথা, আসলে ছিল কিনা জানি না। বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল, যার জন্য এই ফিলিংসটা, রাজাকারদের প্রতি ফিলিংস। আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝে নিত ভাই? হারু পার্টিরা, তারা হেরে গেছে, হেরে গিয়ে বিদেশে পালায়া গেছে। এমন না যে দেশের প্রধান পালায়া গেছে, বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতেছে। এই জিএনজি দের দৌড়ানি খায়া পালাইতেছে বহু দেশ থেকে, কিন্তু পুরা দেশের সব নেতা পালায়া যাচ্ছে না, হয়তো প্রধান কয়েকজন পালায়া যাচ্ছে। আর আমাদের এখানে দেখেন, প্রধান তো পালাইছে, মসজিদের ইমাম সহকারে পালাইছে, ডিসি, ওসি, পুলিশ, র্যাবের মধ্যে, পুলিশের মধ্যে, আর্মির মধ্যে, এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালাই নাই। আর যারা পালায়া গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে, আগে থেকে কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে। ওদের কোনো দুশ্চিন্তা নাই, আরামের জীবন কাটাবে, বাকি জীবনটা আরামে কাটাবে। ওই অঙ্ক কইরাই তো ওরা চলছে। এবং বলতো না ওই যে কাদের, কি কাদের, ওনার নাম জিএম কাদের, না জিএম কাদের তো আমাদের এই যে জাতীয় পার্টি। হায়, উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন গর্জন করে। তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, এবং নিজেদের কথা বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুষ্ঠু হবে না। ওনাদের তো ভাই নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগও নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখছে। কিন্তু ওনার মুখে আওয়ামী লীগের কথা শুনে আমি অবাক হই নাই। বলবেই তো, তাই না? কারণ ওনাদেরকে অনেকেই মনে করে মেড ইন ইন্ডিয়া। কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে, আমার সাথে কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না, ওনাদের অনুমতি লাগবে। ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না, যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া। আবার অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেড়া না, ওই যে ইন্ডিয়ান বেড়া, এরকম কথা বলে। কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই, আপনাদের কার্যকলাপ। হ্যাঁ, আপনাদের কার্যকলাপ। যাই হোক, একটু আগে আমি সময়ের কথা বলতেছিলাম, ওই সময়তে আসি। দেখেন, এই যে জয়, সজীব ওয়াজেদ জয়, সজীব নামটা করতে আসছে আপনারা বুঝেন তো? মজিব থেকে সজীব। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিব নিছে, ওই মজিব থেকে সজীব ওয়াজেদ জয়। ওই সজীব ওয়াজেদ জয় তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা। কি নাম দিছিল? আর এই নামটা কখন দিছিল? ৭১ সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে। তখন পাকিস্তান আর্মি ওনার পাশ দিয়ে যাবার সময় ওনার কোলে এই সজীবকে দেখে বলছিল ও কোন হ্যাঁ, তখন বলছিল জয় হ্যাঁ। তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নরমুদ পায়দা হুয়া। এই কথাটা কিন্তু বানানো না, এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে। এই জন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না, ওনার আশেপাশের মানুষগুলো ছিল চালাক, ওনারে ভাঙায়া খাইছে, ওনাকে না এই পথে নিয়ে গেছে, মানে ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিছে। হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ছেড়ে দিছে। চারিদিকে অপরাধের একটা জগৎ গড়ে তুলছিল বাংলাদেশে। এই অপরাধ জগতে সবাই এখন পলাতক, কিন্তু উনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই, বোমা ফাটাইছে। উনি এটা বুঝাই কইছে না বুঝা কইছে, এটা খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ, খুব চিন্তার ব্যাপার। কথাটা কি জানেন? এপি নামে একটা সংস্থা, এপিতে কি হয় আমি জানি না, এপির ফুল ফর্ম কি আমি জানি না, হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস, আবার এটাও হইতে পারে অ্যাসোসিয়েট প্রেস, এরকম একটা কিছু হইতে পারে। যাই হোক, যেটাই হোক, এই পত্রিকায় আমার মনে হয় না বাংলাদেশের কোন নেতার কোন ইন্টারভিউ গেছে কোনোদিন, আমার মনে হয় না। যাই হোক, ইংলিশে ইন্টারভিউ তো, আর জয় তো বুঝছেন না, ইংলিশ কইতেই পারে, ওনার মুখে বাংলা ঠিক মতো আসে না। ওই যে সাড়ে কইতে কি একবার 2,500 নাকি বইলা ফেলেছিল, ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছিল। যাই হোক, উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে, ওই ইন্টারভিউর এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে, উনি সরাসরি জানান দিছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না, বাংলাদেশের কথা। এই ইনি কিন্তু একটা টাইমে বলছিল 5 আগস্টের পরের দিনই যে আমরা বাংলাদেশের সাথে নাই, আপনারা বুঝে নেন, আমরা আপনাদের সঙ্গে নাই, আমার মাও আপনাদের সঙ্গে নাই, আমার মাও আপনাদের সঙ্গে নাই, আমার খালাও নাই, আমিও নাই, এরকম একটা বয়ান দিছিল। ওই বয়ানের জায়গা থেকে বোধ হয় এখন ওই যে রায় আসতে যাচ্ছে 13 তারিখে, ওইটা মাথায় আসার পর আমার মনে হয় নতুন চিন্তা ভাবনা আসা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে। বুঝেনি তো, অনেক রকম করে ইন্টারভিউ দেওয়া যায়, টাকার খেলা তো ভাই, বুঝেন না কেন? ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে, আবার সত্যি হইতে পারে। ওই ইন্টারভিউর বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মায় তো 1400 উপরে মানুষ হত্যা করে পালায়া গেছে, আপনি এই নিয়ে কি বলেন? তখন উনি বলতেছে, খুব খেয়াল করে শুনেন, তখন উনি বলতেছে, মানে জয় বলতেছে না 1400 না 800 মারা গেছে, মানে মিস্টেক হয়েছে, এটা মিস্টেক, মানে ভুলে মারা গেছে, মিস্টেক শব্দটা উচ্চারণ করছে, বুঝছেন? দেখেন, একজন মারলো যে বিচার হয়, 100 জন মারলো তো ওই বিচার হয়, 800 মারাটা ওনার কাছে মিস্টেক, ভুলে মাইরা ফেলাইছে। এখন দেখেন ওনার এই বয়ানটা
একটা জলজান্ত সাক্ষী হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে। কারণ উনি এপি নামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতেছে আমার মা 1400 না 800 মারছে 800। তার মানে কি উনি তো বড় সাক্ষী হয়ে গেল। দেখেন নিজের অজান্তেই এই সাক্ষী হয়ে গেল উনি। সন্তান নিজের মাকেই ফাঁসাই দিছে তার অজান্তে, অথবা ইচ্ছা কইরা জানি না, মনে হয় নিজের অজান্তে। হয়তো ভাবছিল 1400 অনেক শোনা যায়, 800 কই, 800 কইলে মানুষ হয়তো ক্ষমা কইরা দিবে, এরকম চিন্তাও হইতে পারে ভাই। কারণ কি ভাই জানেন, বিদেশে লেখাপড়া করছে, কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে, বিদেশিদের সঙ্গে চলাফেরা, বিদেশিদের বিয়ে করা, সবকিছুই তো বিদেশি। এই দেশটা হলো ওনার একটা ব্যাংক, এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে। যাই হোক, ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে। আমার মনে হয় উনি রাজনীতিতে আসতে চাচ্ছে, কারণ উনি বুঝা ফেলাইছে 13 তারিখে তো আমার মায়ের ঝুলাই দিবে, এরপরে তো আমাকেই হাল ধরতে হবে। আসলে 13 তারিখে কিন্তু ফুল শুনানি হবে না, ওই দিন দিন ধার্য করা হবে, আসল রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানাই দিবে, রায়টা হয়তো 2-3 দিন পরে আসবে, এটা মাথায় রাখেন। ওই ব্যাপারগুলো তারা যাই না গেছে, আর যাই না গেছে বলেই ভাই ভিতরে ভিতরে এমনও ষড়যন্ত্রের কথা শোনা যাইতেছে যে এই 13 তারিখের মধ্যে ওনারা এমন একটা অবস্থা তৈরি করবে সারা বাংলাদেশে, কারণ ওনাদের কাছে তো ওই যে বন্দুক টন্দুক রয়ে গেছে, ওইগুলা নিয়ে ওনারা এমন একটা হামলা করবে যেন আইন কানুন সব ভাঙ্গা পড়ে, পুলিশ প্রশাসন র্যাব আর্মি সব যেন দিশাহারা হয়ে যায়। ওই দিশাহারা হয়ে গেলে দেশে একটা গৃহযুদ্ধ লাগবে, আর ওই গৃহযুদ্ধ লাগবে এমন কিছু একটা ঘটে। যেমন ধরে নেন সমস্ত মিডিয়া দখল করে ফেলাইলো আওয়ামী লীগ, দখল করে কি করলো, ঘোষণা দিল যে আমাদেরকে হেল্প করেন। কাদের কাছে ঘোষণা দিল? ভারতের কাছে। সিনেমার মতো ঘটনা। তখন ভারতের ওরা ঝাঁপাইয়া পড়লো বন্দুক টন্দুক লইয়া, বুঝছেন না, আমাদের দেশটাকে দখল করে নিল। এরকম চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে, এরকম গুজব ছড়ায় গেছে ভাই। অশান্তি অশান্তি। কারা শান্তিতে আছে জানেন? যারা এই ফেসবুকে ইউটিউবে থাকে না, ওই যে বাটন ফোন ইউজ করে শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে, ওরাই সবচেয়ে শান্তিতে আছে। আর আমরা যারা সারাক্ষণ এইসব খোঁজ খবর নেই, দেশের কথা জানতে চাই, কেন জানতে চাই ভাই, ভিতরে একটু হইলে তো লাগে এই দেশটাকে তো দেখে আসতেছি ভাই, বহু বয়স হয়েছে তো আমার। আমি দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।